বন্ধুরা, আজকে আমি একটা নতুন গল্প নিয়ে আসলাম তোমাদের মাঝে। এটা সত্য এবং বাস্তব জীবনের ঘটনা। শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শুনলে তোমার মন চলে আসবে। দেরি না করে চলো শুরু করা যাক। ভাবি আমাকে বলল, আর্নাব ভাই, তোমার ভাই তো কিছু পারে না। আমি অনেক অভাবে আছি। আমার মনে হয় তোমার ভাইয়ের কোনো কিছু নেই। আর্নাব ভাই, আমি অনেক পিপাসিত, আমি অনেক ক্ষুধার্ত। আমাকে কি তুমি একটু শান্ত করতে পারবে? এই বৃষ্টি ভেজা নির্জন রাতে এখানে কেউ নাই। আর্নাব ভাই, তুমি চাইলে আমাকে কিন্তু খুশি করতে পারো। আমি তোমার কাছ থেকে একটু সুখ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি। ভাবি মুখ থেকে এরকম ধরনের কথা শুনে আমার ভেতরে থাকা শয়তানটা জেগে উঠতে শুরু করলো। কিছুক্ষণ পর আমার ভেতরে থাকা শয়তানটা আমার অবলা ভাবির সাথে যা করলো তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটা শুনবে, তাহলে তোমরা অনেক মজা পাবে। বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। হ্যালো বন্ধুরা, আমার নাম আরিয়ান রহমান আর্নাব, ছদ্মনাম। আমার বয়স 25। আজকে আপনাদের সাথে যে ঘটনাটা বলবো সেটা আমার সাথে কিছুদিন আগে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। যার সাথে ঘটনাটি ঘটেছে তার নাম সাবরিনা। বয়স আনুমানিক 27 কি 28 হবে। সে দেখতে অনেক সুন্দরী ও সুশ্রী। 27 কি 28 বছর বয়স হলে কি হবে, তার চেহারাটা দেখতে এখনও অনেক কিউট। সে ছিল পরমা সুন্দরী। তাকে যখন দেখতাম তখনই আমার মনের ভেতরে কেমন জানি শুরু হতো। তাকে পেয়ে পাওয়ার আশায় আমার মন সবসময় ব্যাকুল হয়ে থাকতো, কিন্তু ভয়ে তাকে কিছু বলতে পারতাম না, কারণ সে নিজেই ছিল বাড়িওয়ালি। কোনো সমস্যা হলে তো আমাকে বাড়ি থেকে বের করে দেবে। তার জামাই ছিল বোবা ও প্রতিবন্ধী, অর্থাৎ বোবা। তার জামাইয়ের চেহারাটা ছিল চিকেনের মতো, একবারে লিকলিকে গাছের মতো। অর্থাৎ সাবরিনা ভাবি স্বামী হিসেবে যতটুকু প্রত্যাশা করেছিলেন, যতটুকু স্বপ্ন দেখেছিলেন, তার স্বামী তার ধারে কাছেও নেই। তার মনে অনেক কষ্ট, কিন্তু সেই কষ্ট কাউকে কোনোদিন প্রকাশ করতে পারে নাই। সাবরিনা ভাবি না পারত তার সাথে মনের কষ্ট প্রকাশ করতে, না পারত মন খুলে কোনো কিছু বলতে, কারণ বোবা মানুষেরা সাধারণত কানে কম শোনে। সাবরিনা ভাবির কোনো কিছুর অভাব নেই, অভাব শুধু একটু ভালোবাসার। কারণ সাবরিনা ভাবি যাকে বিয়ে করেছে সে ছিল একজন বোবা প্রতিবন্ধী। আর বিশেষ কিছু মুহূর্ত আছে সেখানেও সে ছিল একেবারে অক্ষম। সাবরিনা ভাবির হয়তো পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না, সেই কারণেই টাকার লোভে পড়ে এমন একটা বোবা প্রতিবন্ধী, মানে বোবা ছেলের কাছে তার বাবা মা তাকে বিয়ে দিয়েছে। তার স্বামী তার মনের ভাষা না বুঝতে পারায় তার মনের দুঃখ ছিল। সাবরিনা ভাবি মানসিকভাবে খুব পীড়িতই ছিলেন। আমি ছিলাম তখন তাদের বাসার ভাড়াটিয়া। সাবরিনা ভাবি এবং তার স্বামী ছিল এই বাসার মালিক। যখন থেকে এই বাসা আমি ভাড়াটিয়া হিসেবে উঠলাম, তখন থেকেই সাবরিনা ভাবির প্রতি আমার একটা অন্যরকম ইমপ্রেশন কাজ করত। একদিন দুই দিন করে এভাবে 1 মাস কেটে গেল বাসায়। আস্তে আস্তে সাবরিনা ভাবির সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। সব সময় হাসি মুখে কথা বলার চেষ্টা করি। মাঝে মধ্যে সাবরিনা ভাবির জন্য অনেক সুন্দর সুন্দর গিফট এনে তাকে উপহার দেওয়ার চেষ্টা করতাম। তাতে সাবরিনা ভাবি অনেক খুশি হতো। আমার কাজ ছিল যে করেই হোক সাবরিনা ভাবির মন পাওয়া এবং তার সাথে একটু আনন্দ বিনোদন করা। আস্তে আস্তে সাবরিনা ভাবির পরিবারের সঙ্গে খুব ভালো করে মিশতে শুরু করলাম। এভাবে আরও 3 মাস কেটে গেল। তারপর একদিন শুক্রবার ছিল, নামাজ পড়তে যাব, তাই তাড়াতাড়ি করে গোসল করে ছাদে গেলাম জামা কাপড় শুকোতে। আর তখনই দেখি সাবরিনা ভাবি ভেজা জামা কাপড় শুকানোর জন্য ছাদে গেল। সাবরিনা ভাবি যে মাত্র গোসল করে এসছে, সেই জন্য তাকে অনেক চমৎকার দেখাচ্ছিল। তার আগে কোনোদিনও আমি তাকে ওইভাবে চোখে দেখিনি। তখন আমি মনে মনে একটু বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। তারপর সাবরিনা ভাবির সাথে কিছুক্ষণ কথা বললাম। সাবরিনা ভাবি যে মিষ্টি আমার সাথে কথা বলে, কথা শুনলে আমার মনটা জুড়িয়ে যেত। কিছুক্ষণ পর আমি ছাদ থেকে নেমে বাসায় চলে আসলাম। ছাদের মধ্যে সাবরিনা ভাবিকে যে সুন্দর দেখাচ্ছিল, চোখের মধ্যে শুধু সেটাই ভাসছিল। শুয়ে শুয়ে কল্পনাতে সাবরিনা ভাবিকে স্বপ্ন দেখছিলাম, আর মনে মনে ভাবলাম, শুধু কল্পনা দেখলে হবে না, সাবরিনা ভাবিকে তো আমার অনেক পছন্দ। কিভাবে আমি তার সাথে একটু মজা করতে পারি। মনের মধ্যে শুধু একটাই চিন্তা, কিভাবে সাবরিনা ভাবিকে আমি আপন করে কাছে পেতে পারি। এভাবে ভাবতে ভাবতে ঘুম চলে আসলো। আর এদিকে আমি সুযোগ খুঁজতে থাকি। একদিন রাতের বেলা বাসায় ফিরলাম, আর কি যেন মনে করে সাবরিনা ভাবির রুমের দিকে গেলাম। আর সাবরিনা ভাবির রুমের দিকে একটু এগোতেই শুনতে পেলাম রুমের ভেতর থেকে কেমন যেন একটা অদ্ভুত অদ্ভুত শব্দ বাতাসে ভেসে আসছে। তারপর একটু কান পেতে শোনার চেষ্টা করলাম ভেতরে কি হচ্ছে।
কান পেতে সাবরিনা ভাবির কথা শুনতে পেলাম। তখন সাবরিনা ভাবি তার স্বামীকে বলছে, তুই পারবি নাতে আমাকে বিয়ে করেছিলি কেন? কেন আমার জীবনটা এভাবে নষ্ট করলি? তোর কোনো কিছু নাই, তাহলে তুই এত রাস্তায় আগে কেন? কেন বিয়ে করে আমার জীবনটাকে তুই তেজপাতা বানিয়ে দিয়েছিস? এইভাবে সাবরিনা ভাবি তার জামাইকে কথাগুলো শুনে আমার তখন খুব খারাপ লাগছিল। কারণ সাবরিনা ভাবি তার স্বামীর কাছ থেকে কোনো কিছুই পায়নি, একমাত্র হতাশার গ্লানি ছাড়া। তারপর মনে মনে ভাবলাম, সাবরিনা ভাবিকে তো দেখছি ভালোই ক্ষুধার্ত, তো তার তো অনেক কিছুর অভাব, তাহলে তো একটা সুযোগ নেওয়াই যায়। মনে মনে ভাবলাম, সময় এবং সুযোগ বুঝে সাবরিনা ভাবিকে ঢিল মারতে পারলেই কাজ হয়ে যাবে। বিষয়টা ভাবতে ভাবতে আস্তে আস্তে রুমে চলে গেলাম। আমি অনেক ক্লান্ত ছিলাম, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। পরে আমি সুযোগ খুঁজতে থাকি। তারপর আরেকদিন ছাদে পাইলাম সাবরিনা ভাবিকে। পরে তাকে চোখের ইশারায় অনেক কিছু বোঝাতে চাইলাম, সে বুঝতে পেরেছে কিনা তা জানি না। তারপর আস্তে আস্তে সাবরিনা ভাবির কাছে গিয়ে বললাম, ভাবি কেমন আছেন? তারপর ভাবি বলল, জি আরমাপ ভাই, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বললাম, ভাবি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। পরে আমি ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি আপনাকে দেখে খুব হাস্যোজ্জ্বল মনে হয়, কিন্তু আপনার ভিতরে কেন জানি আমার মনে হচ্ছে আপনি অনেক কষ্টে আছেন, কিন্তু কাউকে বুঝতে দেন না। আমার কথা শুনে ভাবি বলল, আরে আরনাব ভাই, আপনি কি বলছেন এসব? আমি খুব ভালো আছি, খুব সুখে আছি। আমি বললাম, না না ভাবি, আমি কিন্তু জানি আজকে রাতে তুমি ভাইয়ের সাথে কি করছো। আমি কিন্তু সব শুনেছি। তুমি কিন্তু ভাইয়ের সাথে মোটেও সুখে নাই। ইচ্ছা করলে ভাবি তুমি কিন্তু সুখে থাকতে পারো, তোমার জন্য আমার সকল দরজা খোলা। আমার কথা শুনে ভাবি একটা মুচকি হাসি দিলেন। তারপর আমি ভাবির হাসি দেখে বললাম, ভাবি হাসিটা খুব সুন্দর। আর ভাবিও একটু খোঁচা দিয়ে বলল, কি ব্যাপার, আমাকে কি পটানো হচ্ছে নাকি? হ্যাঁ, আমি বললাম, আপনাকে আসলেই সুন্দর লাগে। সাবরিনা ভাবি বলল, আসলে আমি সুন্দর? এতদিন তো বলো নাই। আমি বললাম, এতদিন সাহস পাইনি, এই ভাবি। সাবরিনা ভাবি বলল, ও আচ্ছা, এ কথা। আমি বললাম, আপনার অনেক কিছুই ভালো লাগে আমার ভাবি। সাবরিনা ভাবি বলল, তাই? বলো তো দেখি কি কি ভালো লাগে। আমি বললাম, কিছু মনে করবেন তো, তাহলে বলবো। সাবরিনা বলল, আরে হয় না, বলো, শুনতে ভালোই লাগছে। আমি বললাম, বলবো আরেকদিন। সাবরিনা ভাবি বলল, ওকে, আশায় থাকলাম। পরে আমি বাসায় চলে আসলাম আর সুযোগ খুঁজতে থাকলাম কিভাবে কোথায় সাবরিনা ভাবিকে পাওয়া যায়। এইসব ভাবতে ভাবতে পরের দিন ভাবিকে একা পেলাম বাসার সামনে। পরে ইশারা দিলাম, খুব সুন্দর লাগছে। তারপরেও আমার মাথা থেকে তো ভূত সরছে না, আর ভাবিকে ভাগে পাচ্ছে না। এভাবে কেটে গেল আরও একদিন। পরে একদিন তাদের বাসায় অনেক মেহমান আসলো, আমারও দাওয়াত দিল। পরে দুপুরের সময় মতো খাইতে গেলাম, গিয়ে দেখি বাসায় অনেক মানুষ। পরে দাঁড়িয়ে রইলাম, আর সাবরিনা ভাবি আমাকে দাঁড়িয়ে রয়েছে দেখতে পেয়ে বলল, আরে আরনাব ভাই, এইদিকে এসো, বাড়িতে অনেক মেহমান, তাদেরকে খাওয়া দাওয়া করাতে একটু হেল্প করো। আমি বললাম, আসছি ভাবি, বলেই আমি ভিতরে গেলাম। আর দেখলাম ভাবি খাবার নিয়ে ব্যস্ত আছে। হঠাৎ আমার চোখ গেল ভাবির দিকে, আর চোখ সরাতে পারছে না, কোনো মতেই না। আমার চাহনি দেখে ভাবি একটা মুচকি হাসি দিল। এইভাবে আমি সেদিন খাবার দাবা করে মেহমানদেরকে বিদায় দিয়ে চলে গেলাম বাসায়। পরের দিন ভাবি আমাকে ডাকলো, আর তখন আমি লক্ষ্য করলাম ভাবির চোখ আগুনের মতো হয়ে আছে। কাছে যেতেই বলল, আরনাব ভাই কেমন আছেন? আমি বললাম, ভালো আছি, আপনি কেমন আছেন? সাবরিনা ভাবি বলল, আমিও ভালো আছি। তারপর বলল, আর কি খবর তোমার? আমি বললাম, এই তো আছি বেশ ভালোই। সাবরিনা ভাবি বলল, তোমাকে একটা কথা বলি, রাখবা? আমি বললাম, ভাবি বলেন, কি বলতে চান? সাবরিনা ভাবি বলল, আমার না কথা বলার মতো কেউ নাই, আর আপনি তো জানেনই আমার স্বামী কথা বলতে পারে না, মানে বোবা প্রতিবন্ধী। তুমি আমার বন্ধু হবে? আমি তো মনে মনে ভীষণ খুশি হইলাম। খুশি হয়ে আমি বললাম, হ্যাঁ হতে পারে, কোনো সমস্যা নেই। তারপর থেকে আমি সাবরিনা ভাবির বন্ধু হয়ে গেলাম। প্রতিদিন তার সাথে আমার অনেক কথা হতো। আস্তে আস্তে আমরা এভাবে এগোতে এগোতে বন্ধুর চাইতেও আরও বেশি হয়ে গেলাম। একদিন সাবরিনা ভাবি আমাকে বলল, আরনাব ভাই, আমার তো অনেক কিছুর অভাব। আপনার ভাই বোবা প্রতিবন্ধী, সে তো কিছুই পারে না। আপনি যদি আমাকে একটু খুশি করতেন তাহলে আমার কাছে অনেক ভালো লাগতো। আমি বললাম, ভাবি আপনি কি বলতে চাচ্ছেন, একটু ক্লিয়ার করে বলেন। তারপর ভাবি আমাকে বলল, ভাই আজকে রাতে আমাদের বাসায় আছেন, তাহলে সব বুঝতে পারবেন। আমি তো মনে মনে মহা খুশি, কারণ এত দেখছি মেঘনা চাইতেই জল। ভাবি আমাকে বলল, আরনাব ভাই, তোমার ভাই তো কিছু পারে না, আমি অনেক অভাবে আছি। আমার মনে হয় তোমার ভাইয়ের কোনো কিছু নেই। আরনাব ভাই, আমি অনেক পিপাসিত, আমি অনেক ক্ষুধার্ত। আমাকে কি তুমি একটু শান্তি করতে পারবে এই বৃষ্টি ভেজা নির্জন রাতে? এখানে কেউ নেই। আরনাব ভাই,
তুমি চাইলেই কিন্তু আমাকে খুশি করতে পারো। আমি তোমার কাছ থেকে একটু সুখ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি। ভাবি মুখ থেকে এরকম ধরনের কথা শুনে আমার ভিতরে থাকা শয়তানটা জেগে উঠতে শুরু করলো। উমা, হঠাৎ করে দেখি ভাবিনি যে আমার সাথে কেমন জানি আচরণ করতে শুরু করলো। আমি তো ভাবির আচরণ থেকে পরে অবাক। এরকম আচরণ দেখে আমার অবস্থা আরও খারাপ হয়ে যেতে লাগলো। তারপর বন্ধুরা, ভাবি আমাকে শেষ পর্যন্ত এমন অবস্থা করেছিল যা আমার পরিপূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। নিয়ন্ত্রণ হারিয়ে তারপর ভাবি আর আমি হারিয়ে গেলাম অন্য এক দুনিয়ায়, যেখানে শুধু সুখ আর সুখ। পৃথিবীতে যদি সুখের রাজ্য থাকে, আমার মনে হয় তাহলে সেটাই, যেখান থেকে ফেরত আসতে মন চায় না। তারপরও প্রকৃতির নিয়মে কিছুক্ষণ চলার পরেই সেই সুখ আর চিরন্তন হয় না, সেটা নষ্ট হয়ে যায়। আবার মানুষ স্বাভাবিক অবস্থায় চলে আসে। সেই সুখটা সব সময় থাকে না, একটা পর্যায়ে এসে নষ্ট হয়ে যায়। আমার অবস্থা তাই হয়েছিল। ভাবি অনেক খুশি হয়েছিল আমার সেই অবস্থায়। বন্ধুরা, তারপর থেকেই 3 থেকে 4 মাস আমার তার সাথে এরকম পরিস্থিতি হয়েছিল। আমি খুব সুখে ছিলাম, খুব আনন্দ পেয়েছিলাম। বন্ধুরা, সময়টা ছিল আমার কাছে খুবই আনন্দময় ও স্মরণীয়, স্মৃতিযোগ্য। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে এরকম ইন্টারেস্টিং একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অবশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।